রিদ্ধির একজন নতুন বন্ধু হয়েছে এখানে। রিদ্ধি তার সাথে খেলছে আপাতত। চার্চের ভেতরে ক্যামেরা মোবাইল কিছু অ্যালাউড ছিল না, যদিও কোথাও লকার রুমে রাখতে হয়নি, কিন্তু ওরা আর কি চেক করছে ভেতরে লোকজন রয়েছে, কেউ ক্যামেরাতে ফটোগ্রাফি বা মোবাইলে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করছে কিনা। আমার পেছনে যে চার্চটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে সেই ক্যাথেড্রাল। এটারই একটা পোর্শন এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিয়ে তাদের কার্যালয় করেছে। আমাদের গাইড অ্যাজ ইউজুয়াল আমাদের নিয়ে যাচ্ছে। কোথায় যাব স্যার? এরপরে আমরা কোথায় যাব? কিন্তু আমার মনে হয় না কোনো বাঙালি ব্লগার দেখিয়েছে গোয়ার এই কালারফুল ভিলেজ। সবাই বিচ দেখিয়েছে, চার্চেস দেখিয়েছে, ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি দেখিয়েছে, কিন্তু আমি এটা দেখালাম আপনাদের। টোকিওকেও নামিয়েছি, টোকিও এনজয় করছে ভিউটা। এই যে টোকিও যাচ্ছে, এই যে আরেকজন। সুপ্রভাত সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা তো খুব ভালো ঘুমিয়েছি কালকে, অতক্ষণ সারাদিন ঘুরে টুরে একবারে ডিনার করে এসে, যদিও ডিনারটা খুব একটা মানে মনের মতন হয়নি আমাদের কারোরই। যাই হোক, খেয়েছিলাম আর টায়ার্ড ছিলাম প্রচণ্ড, তো ঘুমিয়ে গেছি ঘরে এসে। আর বেশিক্ষণ সময় নষ্ট করিনি, ঘুমিয়ে নিয়ে এই জাস্ট উঠলাম। এখন বাজছে 7:50 মতন। তো আমরা যাবো ব্রেকফাস্ট করতে আমাদের রেস্টুরেন্টে, যেরকম বলেছিলাম ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। ব্রেকফাস্টটা করে নিয়ে আজকে আমরা বেরোবো ওল্ড গোয়ার উদ্দেশ্যে। কালকে আপনাদের দেখিয়েছি বিভিন্ন রকম বিচ, গোয়ার নর্থ গোয়ার বিচেসগুলো যতটা পেরেছি। আজকে আমরা যাব ওল্ড গোয়া। ওল্ড গোয়াতে খুব পুরনো ফেমাস চার্চ আছে, পর্তুগিজ আমলের চার্চ আছে, সেগুলো আজকে ইচ্ছে আছে যাওয়ার। দেখা যাক কতটা যেতে পারি, কতটা আপনাদের দেখাতে পারি। টোকিও সকাল সকাল উঠে এখন স্নিফিং করছে। টোকিওকে এইমাত্র বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে এলাম, ঘরে রয়েছে তো সারাক্ষণ, একটু ঘুরিয়ে নিয়ে এলাম। আজকে ইচ্ছে আছে বিকেলের দিকে বা কাল সকালের দিকে ওকে একটু বিচে নিয়ে যাওয়ার। কারণ কি কালকে দেখলাম অনেক গোল্ডেন রিট্রিভার বা অনেক পেটি লোকে নিয়ে গেছে বিচে। মুশকিল একটাই কি বলুন তো, ওই জলে দাপাদাপি করবে তো, তারপর এমন কাদা বালি মাখবে। আর আমি ওর ব্রাশ টাশ কিচ্ছু নিয়ে আসিনি, এখানে ব্রাশ করতেও পারবো না। দেখা যায়, কিন্তু ওরও তো ইচ্ছে করে একটু সারাক্ষণ ঘরে বসে থাকতে, কার ভাল লাগে। নিয়ে এসছি, যদিও ঘুমায় এমনি সারাদিনই ঘুমায়, তবে নিয়ে এসছি একটু বেরোতে ভাল লাগে। ওরও ইচ্ছা আছে আজকে, দেখি আজকে বা কালকে সকালে ভোরের দিকে নিয়ে যাবো একবার। দেখা যাক কী করা যায়। চলুন তাহলে ব্রেকফাস্টটা করে নিয়ে বেরোনো যাক। অনেকক্ষণ বেলাও হয়ে গেল, আজকে বেশি দেরি করবো না, যেহেতু ওল্ড গোয়াটা যেতে হবে অনেকটা ডিস্টেন্স। স্কুটিটা নিয়েই যাব, যেহেতু আমরা 2 দিনের জন্য রেন্ট করেছি স্কুটিটা। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। ভাবলাম ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, কিন্তু একজনকে দেখুন, জল দেখলে পুরো পাগল একদম। পুলে নামবে বলে জোর করে টেনে নিয়ে এলো এখন। তো সুইমিং কস্টিউম থাকেই আমাদের সঙ্গে সবসময়, যেহেতু আমাদের অ্যাপার্টমেন্টেও পুল আছে, ওখানেও রেগুলারলি যায়, তো অভ্যেস আছে। তো সেই জন্য জল দেখলে একদম মানে খেলার জন্য পাগল হয়ে যায়। এখন জোর করে টেনে নিয়ে এলো, সেই দেরি হবে আমাদের বেরোতে, কিন্তু উপায় নেই কিছু। এখন ওনাকে তো ঠান্ডা করতে হবে মাথা, নাহলে আর ঘুরতে দেবেন না। এখন দেখুন ফুর্তিটা একবার দেখুন, ফুর্তি দেখুন শুধু একবার। করে নিক একটু জলকেলি, তারপর দেখা যাক কতক্ষণ ওরা মাথা শান্ত হয়, মন শান্ত হয়, তারপর বেরোবো আমরা। রিদ্ধির একজন নতুন বন্ধু হয়েছে এখানে। রিদ্ধি তার সাথে খেলছে আপাতত।
আমরা বেরোচ্ছি এখন ওল্ড গোয়ার জন্যে, দেখা যাক কতগুলো চার্চ আছে কভার করতে পারি। যেহেতু একটু ডিস্টেন্স আজকে ওল্ড গোয়াটা এখান থেকে, তো ঋদ্ধিকে আজকে মাঝখানে বসানো হয়েছে, খুব রাগ হয়েছে ঋদ্ধির সেই জন্য মাঝখানে বসছে বলে। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক ওল্ড গোয়ার উদ্দেশ্যে। আমরা সবাই যারা গোয়া ঘুরতে যাই বা ঘুরে এসেছি তারা সবাই জানি গোয়া মূলত দুটি ভাগে বিভক্ত, একটি নর্থ গোয়া ও একটি সাউথ গোয়া। নর্থ গোয়ার মধ্যে দুটি ভাগ আছে, একটি ওল্ড গোয়া ও একটি নিউ গোয়া। আমরা ছিলাম নর্থ গোয়ার কালাঙ্গুটে বিচে, যেটি বলা চলে মোটামুটি নিউ গোয়ার এস্প্ল্যানেড। সেখান থেকে ওল্ড গোয়ার ডিস্টেন্স হচ্ছে 24 থেকে 25 কিলোমিটার, যা আপনি দিনের দিন গিয়ে আবার ফিরে চলে আসতে পারেন। তো অনায়াসে আপনারা একটি স্কুটি বা একটি গাড়ি ভাড়া করে একদিন সকালবেলায় বেরিয়ে ওল্ড গোয়া গিয়ে সব চার্চগুলো ঘুরে আরও কিছু কিছু জায়গা যেগুলো রয়েছে দ্রষ্টব্য স্থান ঘুরে অনায়াসে ফিরে আসতেই পারেন নিউ গোয়াতে। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম বেসিলিকা অফ বম জেসাস চার্চে ওল্ড গোয়াতে। এটা গোয়ার সবথেকে পুরনো চার্চ। দেখাচ্ছি আপনাদের চার্চটা। প্রচণ্ড ভিড়, আজকে শনিবার, অসম্ভব ভিড় চার্চের বাইরে, টুরিস্টদেরই ভিড়, লাইন পড়ে গেছে পুরো ঢোকার, বিশাল লাইন। দেখি কতক্ষণে ঢুকতে পারি আমরা। আর ঋদ্ধি আর মমিতা দুটো টুপি কিনলো, এই যে দুজন দুটো টুপি কিনেছে। গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দুজনের। আমি বললাম বাড়ি থেকে বেরোনোর সময় টুপি ছিল নিয়ে বেরো, বললো লাগবে না, এখন এখানে এসে কিনলো আবার টুপি। যাই হোক, চলুন দেখাই আপনাদের চার্চটা। আমরা এই বেরোলাম চার্চ থেকে। চার্চের ভেতরে ক্যামেরা মোবাইল কিছু অ্যালাউড ছিল না, যদিও কোথাও লকার রুমে রাখতে হয়নি, কিন্তু ওরা আর কি চেক করছে ভেতরে লোকজন রয়েছে, কেউ ক্যামেরাতে ফটোগ্রাফি বা মোবাইলে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করছে কি না। তো যারা করছে তাদের বারণ করছেন, কিন্তু রাখতে হচ্ছে না কোথাও। আমি হাতে নিয়েই গেলাম, অসুবিধা হয়নি খুব একটা। এটা পেছন দিক দিয়ে বেরোলাম আমরা চার্চটা, দেখতে পাচ্ছেন এই যে এখানে খুব সুন্দর একটা গার্ডেনের মতন রয়েছে। এটা দিয়ে বেরিয়ে আবার সামনের দিকে যাওয়ার রাস্তাটা, যেখান দিয়ে ঢুকলাম। তো আমরা যাচ্ছি, আমাদের একজন লিড করছে সামনে, এই যে। চলুন তাহলে গাইডের সঙ্গে সঙ্গে যাই। আমরা এই বেসিলিকা ডি বম জেসাসের উল্টো দিকেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিল্ডিং আছে, ওইটাতে এলাম। এটাও একটা ট্যুরিস্ট স্পট ওল্ড গোয়ার। এটা অ্যাকচুয়ালি পুরোনো চার্চ ছিল, সেটাকে এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিয়ে তাদের কার্যালয় করেছে। এই হচ্ছে বিল্ডিং, দেখুন রং হয়েছে রিসেন্টলি, একদম বোঝা যাচ্ছে, পুরো চকচক করছে সাদা রং। যেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিল্ডিংটা আপনাদের দেখালাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই সে ক্যাথেড্রালের একটা পার্ট। আমার পেছনে যেই চার্চটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে সে ক্যাথেড্রাল, এটারই একটা পোর্শন এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিয়ে তাদের কার্যালয় করেছে। এএসআইয়ের কাজই তাই, পুরনো যেসব বিল্ডিং আছে, জিনিসপত্র আছে, সেগুলো নিয়ে রিসার্চ করা, সেগুলো থেকে নতুন তথ্য বের করা। তো তাই নিয়েছে। আমাদের চার্চটা দেখায়, একদম নতুন রং হয়েছে পুরো। খুবই সুন্দর শান্ত পরিবেশ, যেরকম হয়ে থাকে চার্চের ভেতরে, খুব সুন্দর। ঋদ্ধি এখানে আছে, ঠান্ডা তো ভেতরটা, বাইরে গরম। ঋদ্ধি এখানে এসে একটু কমফোর্টেবল ফিল করছে, শান্ত রয়েছে। বাইরে বেরোলেই কোলে চাপতে চাইছে, খালি এত গরম, হাঁটতে পারছে না বেচারা। আর আমাদের গাইড। চলুন তাহলে পরবর্তী গন্তব্যের দিকে যাওয়া যাক। আবার রোদে বেরোতে হবে। বেরোলাম আমরা চার্চ থেকে, সে ক্যাথেড্রাল থেকে। দেখা যাক পরবর্তী কোথায় যাওয়া যায়। ম্যাপ দেখে দেখে যাচ্ছি আর কি, বেসিক্যালি যেগুলো কাছে।
আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম সেন্ট ক্যাজিটান্স চার্চে, ওল্ড গোয়া। অবশ্যই দেখাবো আপনাদের চার্চটা। এত ঘাম হচ্ছে, মুখ থেকে গড়িয়ে গড়িয়ে ঘাম পড়ছে। আমরা এর আগে গেছিলাম সেই ক্যাথিড্রালে, এটা আপনাদের দেখিয়েছি। সেখান থেকে এটা 850 মিটারের মতন ডিস্টেন্স। হেঁটে আসতে পারেন চাইলে, কিন্তু যা গরম আর ঋদ্ধি অতটা হাঁটবে না, তো আমাদের স্কুটিটা নিয়েই আসতে হলো পার্কিং থেকে। কেমন লাগলো আপনাদের চার্চগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবার দেখা যাক আমাদের কোথায় যাওয়া যায়, নেক্সট গন্তব্য কোথায় হয়। আমাদের ইচ্ছা আছে এবার আবার আমাদের হোটেলের দিকে ফিরে যাওয়ার, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ঋদ্ধি তো খেয়ে নিয়েছে, আমরা খাইনি কিছু, তখন খিদে পাইনি বলে। চলুন তাহলে যাওয়া যাক, দেখা যাক। আগে আপাতত লাঞ্চ করতে হবে। এখন অলমোস্ট প্রায় 4টের মতন বাজে, 3:30 বাজছে। যেতে এখন 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা লাগবে, 40-45 মিনিট লাগবে। তো সেটা গিয়ে তারপর আমরা লাঞ্চ করে তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। সানসেটটা যদি কোথাও ক্যাপচার করতে পারি অবশ্যই আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক করুন একটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর সাবস্ক্রাইব করুন। আমরা যাচ্ছিলাম নর্থ গোয়ার দিকে, আমাদের রিসর্টের দিকে। রাস্তায় একটা কালারফুল ভিলেজ পড়ে পানাজিতে, তো আমরা সেখানে দাঁড়ালাম। এখানে সবাই ফটো তুলতেই আসে, সেখানটায় দাঁড়িয়েছি। দেখাচ্ছি আপনাদের ভিলেজটা, দেখুন। দেখলেন আপনারা কালারফুল ভিলেজ। এটা অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল এরিয়া, তো পুলিশ রয়েছে, যেহেতু রেসিডেন্টদের অসুবিধা হয়, এত ট্যুরিস্ট আসে, ছবি টবি তোলে, ভিডিও করে। ম্যাক্সিমাম জায়গাতেই নো ফটোগ্রাফি লেখা রয়েছে। এটা আপনাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমি গোয়ার ব্লগ দেখেছি, অনেকে করেছে, কিন্তু আমার মনে হয় না কোনো বাঙালি ব্লগার দেখিয়েছে গোয়ার এই কালারফুল ভিলেজ। সবাই বিচ দেখিয়েছে, চার্চেস দেখিয়েছে, ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি দেখিয়েছে, কিন্তু আমি এটা দেখালাম আপনাদের। খুব যে স্পেশাল আমি বলবো না, তবে আমার ভালো লেগেছে, খুব ফটোজেনিক জায়গা। তো আমাকে জানাবেন আপনারা সবাই কমেন্টে কেমন লাগলো জায়গাটা, যাতে আমরা আরও নতুন নতুন জায়গায় যেতে পারি আর এক্সপ্লোর করতে পারি আর আপনাদেরও দেখাতে পারি। আমরা ফিরছিলাম আমাদের রিসর্টে, তো রাস্তায় অ্যাগুয়াডা ফোর্টটা পড়লো, সেটা দেখেই যাই। সানসেটটা খুব সুন্দর লাগে অ্যাগুয়াডা ফোর্ট থেকে দেখতে, এর আগেও আমি দেখেছি। এখানে একটা লাইট হাউসও আছে। এখানে অ্যাডাল্টদের জন্যে 25 টাকা করে এন্ট্রি ফি। আর এখানে কিন্তু কিউআর কোড আছে, কিন্তু নেটওয়ার্ক খুব উইক। তো আপনারা যদি আসেন একটু ক্যাশ রাখা দরকার, আমার মনে হয় একটু রাখতে পারেন, অল্প বিস্তর ক্যাশ, বেশি দরকার নেই। আর এখান থেকে সানসেটটা দেখতে খুব সুন্দর লাগে, দেখাবো আপনাদের। চলুন এখন উঠছি ফোর্টটাতে আস্তে আস্তে। খুব বেশি হাঁটা নেই, অল্পই হাঁটা, কিন্তু একটু উপরে অ্যাকচুয়ালি গাড়ি করে অনেকটা চলে আসা যায়, একদম গেট অবধি গাড়ি করে চলে আসা যায়। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপর ওই মোটামুটি ধরুন 200-250 মিটারের মতন হাঁটতে হয়। আর গোটা 30-40টার মতন সিঁড়ি আছে। আচ্ছা, এই ফোর্টটা কিন্তু 5:30টায় এন্ট্রি বন্ধ হয়ে যায়। 7টা অবধি আপনি ভেতরে ঘুরতে পারেন, কিন্তু 5:30 পর আর আপনি টিকিট কাটতে পারবেন না, টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়।
ডিনার করতে এলাম বাগা বিচে। আমাদের হোটেল থেকে 2 কিলোমিটার মতন ডিস্টেন্স বাগা বিচটা। এখানে ব্রিটোস বলে একটা খুব ফেমাস রেস্টুরেন্ট আছে, তো আমি এখানে আগেও খেয়েছি যখন বন্ধুদের সাথে এসেছিলাম, সেটাতেই এসেছি। ওটাতে দেখাচ্ছি অ্যাম্বিয়েন্সটা। সবথেকে বেস্ট হচ্ছে খাবারটা, এখানকার এত রকম ভ্যারাইটি আছে, খুব সি ফুডের জন্য খুব ফেমাস এটা। তো আমার একজন বন্ধু আছে, সে আমাকে বলেছিল যে এখানে পর্ক রিবসটা খুব ফেমাস। আমি আগের বারও এসেও খেয়েছি, আর বেকড ক্র্যাব, এই দুটো। তো বেকড ক্র্যাব এবারে আর খাওয়া হবে না, অলরেডি পেট ভরে গেছে এত কিছু খেয়ে। আর পর্ক রিবসটা আমি এবারও নিয়েছি, অসাধারণ খেতে, মানে জাস্ট হাড় থেকে মাংস ঝরে ঝরে পড়ে যাবে, এত সুন্দর খেতে। এরকম পর্ক রিবস কেমন খেতে? খুবই সুন্দর। আমি সেই জন্যে মমিতাকেও নিয়ে এলাম এখানে, যে পর্ক রিবসটা এখানে খাও, খেলে তারপর বলবো অন্য কোথাও পর্ক রিবস খেতে আর ইচ্ছে করছে কিনা। আমি ওকে সবসময় কোথাও পর্ক রিবস খেলেই বলি যে আমি ব্রিটোসে পর্ক রিবসটা খেয়েছি, ওরকম পর্ক রিবস আমি কোথাও খাইনি। আর ও খেয়ে বুঝতে পারছো যে কেন বলি আমি সেটা। আর রিদ্ধির জন্য আমরা ফিশ অ্যান্ড চিপস নিয়েছিলাম, তো আপাতত ওটাই খাচ্ছে। ফিশ খাচ্ছে না, শুধু চিপসই খাচ্ছে আর কি, মানে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। আমরাই ফিরে এলাম আমাদের হোটেলের রুমে। আজকে দারুণ গেল দিনটা, একটু গরমে কষ্ট হয়েছে, ঠিক আছে, গোয়া ঘুরতে এলে এইটুকু কষ্ট মানাই যায়। রিদ্ধিও খুব এনজয় করেছে আজকে, কালকে বেশি এনজয় করেছিল, কালকে সমুদ্র বেশি ভাল লাগে, জল বেশি ভাল লাগে, তাই জন্য বেশি খেলেছে। আজকেও খেলেছে, কিন্তু দৌড়ে দৌড়ে খেলেছে, আজকে জলখেলি করতে পারেনি। আজকে যে চার্চগুলো গেলাম বা যেই ফোর্টগুলো গেলাম সেগুলোতেও ঘুরেছে, ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি, কান্নাকাটিও করেনি খুব একটা। এখন আপাতত ল্যাথ খাচ্ছে, প্রচণ্ড টায়ার্ডও। আমাদের আজকের দিনটা ভালোই কাটলো। কালকে আমাদের চেক আউট এখান থেকে, কালকে আমরা আবার ব্যাঙ্গালোর ফিরে যাবো। এবারে আমরা সাউথ গোয়াটা কভার করতে পারলাম না, যেহেতু আমাদের ছুটিও কম ছিল, 2-3 দিনেরই ছুটি ছিল। যাই হোক, কেমন লাগলো আপনাদের এই 2 দিনের ভিডিও? বিচগুলো কেমন লাগলো, যে জায়গাগুলো গেলাম কেমন লাগলো আমাকে জানাবেন। আরও যদি আপনাদের কোনো জায়গা মনে হয় যে জায়গাগুলো আমি গেলে ভালো হতো বা আপনাদের দেখলে ইনফরমেশন পেলে ভালো হতো, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও যদি আপনাদের মনে হয় যে পেট নিয়ে যারা ট্রাভেল করছেন আমার মতো, তাদের কোথায় থাকলে সুবিধা হয়, কোন জায়গায় অ্যাফোর্ডেবল হোটেলস পাওয়া যায়। আমরা যেটা ছিলাম কালাঙ্গুটাতে, আমরা মোটামুটি বাজেট হোটেলেই ছিলাম, খুব কস্টলি বলবো না। ব্রেকফাস্ট নিয়ে আমাদের পার ডে কস্ট পড়েছে প্রায় 3,300 টাকার মতন। এটা ভালো জায়গাতে, কালাঙ্গুটের মতন জায়গা 3,400 সিজনের সময় মোটামুটি ঠিকই রেট, নভেম্বর মাসে খুব একটা বেশি রেট নয় এটা। আর বাকি গোয়াটা আমরা এবারে ঘুরতে পারলাম না, খুবই সীমিত সময় ছিল আর খুব সীমিত জায়গাও ঘুরেছি। আমরা যা ঘুরেছি সবই আপনাদের দেখিয়েছি। পরের বার আবার এলে আবার নিশ্চয়ই আমরা অন্যান্য জায়গাগুলো যাব, যেগুলো এবারে পারিনি সেইগুলো পরের বারে যাব। আপনারা জানাবেন কোন কোন জায়গাগুলো আপনারা দেখতে চান। সাউথ গোয়াটা ইচ্ছে আছে আমাদের, এর পরের বার একটু ছুটি পেলে 3-4 দিন যদি ছুটি পাই তো সাউথ গোয়াটা যাব। সাউথ গোয়াটা আমাদের এবার ইচ্ছে ছিল, কিন্তু ছুটির অভাবে হয়ে উঠলো না আর কি। এরকম 4 চাকাও এখানে প্রচুর রেন্টাল পাওয়া যায়, 4 হুইলার আপনি নিতে পারেন। যদিও আমি সাজেস্ট করব এখানে এলে 2 হুইলার নিয়ে ঘোরাটাই বেটার, কারণ কি প্রচণ্ড ট্রাফিক আর খুব সরু সরু রাস্তা ভেতরে, তো নর্থ গোয়া স্পেশালি। তো আমি বলবো স্কুটি বা বাইক নিয়ে ঘোরাটাই বেটার, আমি সাজেস্ট করব। কারণ কি আমিও গাড়ি নিয়ে এসেছি, আমি গাড়ি নিয়ে ঘুরিনি এখানে, আমি স্কুটি নিয়ে ঘুরেছি। ম্যানুভার করাটা খুব সুবিধা আর কি স্কুটি নিয়ে, এখানে তাড়াতাড়ি আপনি যেতে আসতে পারবেন। গাড়ি নিয়ে একবার জ্যামে যদি আটকে যান, আপনি কালাঙ্গুটা থেকে বাগা 2 কিলোমিটার ডিস্টেন্স, আপনার মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট লেগে যাবে যেতে শুধু। সেখানে স্কুটিতে আপনি 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে যেতে পারবেন, বা যে কোনো 2 হুইলারে চলে যেতে পারবেন। রাস্তার অবস্থা খুবই বাজে, আর বৃষ্টি হলে তো ছেড়েই দিন, সেখানে মানে আরও বাজে অবস্থা হয়ে যায়। তো সেই জন্য আমি সাজেস্ট করবো 2 হুইলার নিয়ে নিতে। আপনাদের যদি ইচ্ছা হয় 4 হুইলার নিতে পারেন, সেটা রেটও আমি মোটামুটি বলে দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এইগুলোই বলার ছিল। আর কালকে তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েই যাচ্ছি। এখনকার মতো এই পর্বটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, গুড নাইট। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের ছুটি শেষ। আমাদের এই 2 দিনের গোয়া ঝটিকা সফর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে রোমিং বংয়ের নতুন একটা এপিসোডে। ধন্যবাদ।